বাংলাদেশের আগে আপনি কখনো শুনেছেন গ্রেজেট করে কেউ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে আরেকজন প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবে এরকম কোন মানে নজির বাংলাদেশে আছে? আপনি গুগলে চার্জ দেন, চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করেন, আমি তো জিজ্ঞাসা করছি, পড়ার চেষ্টা করছি। নাই, হাসিনা ওই সিনিয়র যে সে চালা যেত আর নাহলে ইলেকট্রনিক সাইন করতো। এই কথা আসলো কেন? আচ্ছা আসছে, এটা আপনি অলিখিত ভাবে বলেন, আপনার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট যে ঠিক আছে, এটাতে এটা আবার গেজেট হতে হবে কেন? কেন গেজেট হতে হলো? এটি তো মানুষকে ঘুরপাকের ভিতরে ফেলে দিল। এই যে আপনি গুম অধ্যাদেশ যেটা জারি হলো, আপনি ওইটাকে মানে বাতিল করছেন, ওইটাও এখন সংসদে উঠাচ্ছেন না, বাতিল না, আপনি এখন উঠাচ্ছেন। আজকে মানে আসবে তামিনা, আজকে দেখেন ভাবি বলতেছে যে আমার স্বামীটা কোথায়, আমি সংসদে এটা জানতে চাই। তাহলে বিএনপির এত এত নেতা গুম হলেন, এখন সেটা আমি বুঝতেছি যে ভাবি বলতে ইলিয়াস আলী সাহেবের স্ত্রী, ইলিয়াস আলী পত্নী, উনি আজকে পার্লামেন্টে বলেছেন গুমের বিষয়টা, যে আমার স্বামী কোথায় গেছে। তো উনি যখন এটা শুনে যে দলগতভাবে এই অধ্যাদেশটা এক মুহূর্তে পাশ হচ্ছে না, পরে হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু আগামী কালকের মধ্যে তো আর হচ্ছে না, তো এটা তো ওনার হৃদয়ে একটা কান্নার সৃষ্টি। তাহলে এইটাতে যে ভারতের একটা নির্লক্ষা ছিল, কারণ ইলিয়াস আলী সাহেবকে গুম করছে কে? ভারত। তাহলে ভারতে যে গুম করছে, এই কারণে এই ভাবির নমিনেশন পাইতে এত বেগ পাইতে হয়েছে, আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। আপনি দেখেছেন আমি ভাবির জন্য কতটুকু আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি যুদ্ধ করেছি, নাহলে তো ওরা যুদ্ধ করার কথা না। আজকে বুঝতেছেন যে ওরা যুদ্ধ করার কারণটা কি? কারণ ভারত চায় নাই যে ইলিয়াস আলীর পত্নী সেখানে রিয়া হোক, যার কারণে যারা ভারতের পারপাস সার্ভ করেছে লন্ডনে থেকে, কি করছে আল্লাহ জানে, তাকে নিয়ে ওনার প্রতিপক্ষ বানাই দেওয়া হয়েছে, তাকে উপদেষ্টা বানাই দেওয়া হয়েছে। তাহলে আপনার দেখেন, তাহলে ওনার আসল চ্যালেঞ্জ হওয়ার তো কথাই না। আমি তো বলছি ওনাকে নমিনেশন পাশায় নিয়ে দিয়ে আসার কথা, আমি তো এত শক্তভাবে সেটার অবস্থান নিয়েছি। আমার তো মনে হয় এই ইলিয়াস আলী পত্নীর পক্ষে প্রথম আপনি অনলাইন মিডিয়াতে ঝড় তুলেছিলেন যে তাকে তার মনোনয়ন পেতেই হবে। অবশ্যই আমি এই জিনিসগুলোকে অনেক অনেক বারবার আমি জোরাতো। আজকেও উনি কেন এটা বলে নাই, আজকে মানুষ সেটা বুঝবে যে কেন সেদিন আমরা আপনার টক শোতে বিভিন্ন শোতে এই কথাগুলো আমরা তুলে আনছিলাম। আজকে মানুষ সেটা অঙ্কে মিলাবে, 2 2 4 মিলাবে। আপনি দেখেন কেন নমিনেশন পাইতে মুশকিল, কারণ আজকে যারা যখন গুম অধ্যাদেশ এটাকে মানে আপনার করতে গড়িমসি করে, আর এটা তো নির্দ্বিধে চলে যাওয়ার কথা, আপনি এটা করতে চান কেন? আমি খুবই অবাক হয়েছি আমি আসলে। পলাশ ভাই, কারণ কি একটু বলেন তো, মানে বিএনপি কি পাগল? না ওটাই আর কি, মানে হয়তো কোনো কিছু ভর করছে মাথার উপরে, হ্যাঁ, মানে হয়তো কোনো কিছুর মানে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, নির্দিষ্ট ওই সময়সীমাটা একভাবে পার করতে চায়, কিছু একটা এটার ভিতরে আছে যেটা হয়তো আমরা জানি, কিন্তু হয়তো এগুলো এখনই মিডিয়া বলার মতো সময় আসে নাই। সময় আসবে নিশ্চয়ই, সেটা আমরা বলবো। কিন্তু আমার কথা হচ্ছে আমাদেরকে আর একটু দেখতে হবে, দেখছি। কিন্তু আপনি যেটা বলছেন এটা তো স্বাভাবিক কমন সেন্সের বিষয়। যেমন আপনি মানে বিচার বিভাগ স্বাধীনতা নিয়ে আপনি কথা বলেন নাই, একত্রিত হতে নাই, তো আবার সেই সাথে বিচার বিভাগ স্বাধীনতার সেই অধ্যাদেশ আপনি মানে রহিত করতে চান কেন, সংশোধন করতে চান কেন? সেখানে একটা শব্দ লেখা দিচ্ছে যে সরকার যদি উপযুক্ত মনে করে, এটাই তো নিয়ন্ত্রণ। সরকার যদি কাউকে উপযুক্ত মনে করে বিচারপতি হিসেবে সুপারিশ করতে পারবে, তাইলে কেমন হইল? তাহলে আর স্বাধীন সচিবালয় হয়ে লাভ হলো কি? আবার আপনি সব বলে যদি একটা অক্ষর যদি রেখে, তাহলে তো ওই শব্দটা পরিপূর্ণ হলো না। তাহলে আপনি কুমির লিখতে কুমি র দিলেন না, তাহলে কুমি হবে এটা। এই যে চতুরতার অংশ নেওয়া, আমি এটা বুঝতে পারছি। এবং তারেক রহমান সাহেব যে ব্যক্তিত্ব ধারণ করেন আমরা দেখি, তো ওনার কি একবারও কি মনে হচ্ছে না যে এটার কি জানি বলে, আমি এই যে মানুষ এই কথাগুলো বলতেছে, আজকে আপনি যার কথা বলেন মাসুদ, যে কথাটা বলে এই যে খোটাটা শুনতে হয় যে আমরা রক্ত দিয়েছি বলে আপনারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, কেমন লাগে আপনি আমার বলেন? না, আব্দুল হান্নান মাসুদ হলো নোয়াখালী 6, এটা হলো আমাদের ওই বাউফলের মাসুদ, শফিকুল ইসলাম মাসুদ, সেও বলেছে, ইও বলেছে। হ্যাঁ, তো এই যে কথাটা সত্যি, এই কথাগুলো তো ওনাদেরকে আরো শুনতে হবে, কারণ উনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ জয় করেছেন, দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, মাঝখানে আর কোনো ইতিহাস নেই, মানে ওনার সরাসরি প্র্যাকটিক্যাল আর কনভারসেশন নাই বাংলাদেশের সাথে। তাহলে এই যে মানে ধরেন উনি বিদেশ থেকে অনেক অবদান রেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখেছেন, কোনো সন্দেহ নাই। এগুলো নিয়ে আমরা বিতর্ক করবো না, করিও না। কিন্তু কথাটা হলো যে কি, আপনাকে কোন প্রেক্ষাপটে আপনি বাংলাদেশে এসেছেন, কোন প্রেক্ষাপটে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এই জিনিসগুলো তো ওনাকে ভাবায়, আমি মনে করি ভাবায়, উনি ভাবেন।
কিন্তু যারা এটা করতেছে চতুরতার অংশ নিচ্ছে তারা কেন নিচ্ছে? এই যে প্রশ্নগুলো আপনারাই তো তৈরি করে দিচ্ছেন। বাংলাদেশের আগে আপনি কখনো শুনেছেন গ্রাজুয়েট করে কেউ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে আরেকজন প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবে এরকম কোন মানে মানে নজির বাংলাদেশে আছে? আপনি গুগলে সার্চ দেন, চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করেন, আমি তো জিজ্ঞাসা করছি, পড়ার চেষ্টা করছি। নাই হাসিনা ওই সিনিয়র যে সে চালা যেত আর নাহলে ইলেকট্রনিক সাইন করতো। এই কথা আসলো কেন? আচ্ছা আসছে, এটা আপনি অলিখিত ভাবে বলেন, আপনার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট যে ঠিক আছে, এটাতে এটা আবার গেজেট হতে হবে কেন? কেন গেজেট হতে হলো? এটি তো মানুষকে ঘুরপাকের ভিতরে ফেলে দিল। তারপরে আপনার ত্যাগী নেতাদের যারা আছে যে তাদেরকে আপনি যে স্পেসটা দিলেন না, এই যে ধরেন আপনি একজন আমাদের রবিউল ইসলাম সাহেব, আপনি যেখানে ওবায়দুল কাদের যাই হোক, যত ফেসিস্ট হোক যা হোক, তার তো একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। সে ওবায়দুল কাদের ছিলেন সড়ক সেতু মন্ত্রী, আপনি 3টা মন্ত্রণালয় তার কাছে দিয়ে দিলেন। মানে এটার ভিতরে কি মধুটা আছে? আমি ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা, বহুদিন গবেষণা করার চেষ্টা করতেছি, এখন আমার গবেষণার ফল আসে বাবু গয়েশ্বররা চেষ্টা কিছুই পেল না, বাবু গয়েশ্বররা কিছুই পেল না। এটা এরকম অনেকেই পায় না। আমার নোয়াখালীতে কেউ মন্ত্রী হলো না, না মোহাম্মদ শাহজাহান, না বরকতুল্লাহ বলু, না জয়নাল আবদিন ফারুক, না আপনার ওই যে মানে এইখানের কেউই একজন মন্ত্রী এই জায়গায় আসলো না। অথচ 5বার এমপি হয়েছেন ওনারা প্রত্যেকেই। দলের জন্য ওনাদের ক্যারিয়ার তো আছে। এরপর আপনি যদি ইয়েতে যান, কি জানি বলে যে বাবু গয়েশ্বরচন্দ্রের কথা তো আপনি বললেন, হাবিবুর নবী খান সোহেল, আপনি এই যে মানে এই যে একটা ইয়ের ভিতরে পড়ছেন, চক্রের ভিতরে, ঘুরে ফিরে এই চক্র থেকে বিএনপি উঠতে কিভাবে কি কৌশল অবলম্বন করে আপনার কি সেটা তো মনে হয় অবশ্যই যে দেখা। হাবিবুর নবী খান সোহেলের মতো একজন ত্যাগী নেতা আমি আমার লাইফে এর আগে দেখি নাই। সে নিজের জীবন বাজি রেখে শেখ হাসিনার বিরুদ্ধে একাই আন্দোলন সংগ্রাম করেছে এবং এই পৃথিবীর রেকর্ড সৃষ্টিকারী 500-র মতো মামলা ছিল। আপনার কি মনে হয় যে তাকে এমপি পদে আলাল ভাই, মনোনয়ন না দেওয়া, আলাল ভাই কোন নির্দিষ্ট একটা গ্রুপ বলে দিয়েছে এদেরকে কোনো মতে চান্স দেওয়া যাবে না? অবশ্যই, যা তারা তো এখানে এখানে স্কুটিনি এই প্রশ্নগুলোই তো আজকে এই জায়গাতে সবাইকে এনে দিছে যে সরকারটা কে চালায়। আপনার প্রথম প্রশ্নটাই এখানে আসলাম। আপনি মোয়াজ্জেম হোসেন আলালের কথা বলেন, আপনি এই জায়গাগুলোতে যদি আপনি যান তাহলে তো আপনি দেখবেন যে আপনি এখানে কি আমাদের এখানে মুক্ত রাজনীতির চর্চা হচ্ছে, মানে মুক্তভাবে একটা দল কি চলতে পারছে, না কোথাও দলটার পিছুটান আছে? যদি পিছুটান থেকে থাকে তাহলে সেটা কোথায়? কারণ এই কথাটা কেন আসতেছে, আরো জোরালো কথা, তারেক রহমান আসার 1 সপ্তাহ আগে উনি নিজেই তো বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেন যে আমার দেশে আসাটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে আবার কার নিয়ন্ত্রণাধীনের কারণে আপনি আসলেন? এই যে আজকে জামাতের কথা কেন, আমরা জামাতকে কি মানে মানে উলুতুলু করবো না তো। এখন ওইটা বলতেছে একটা ফিক্সার দিচ্ছে, এটা নিয়ে সবাই বাহাবা দিচ্ছে, এটা তো রাজনৈতিক সৌন্দর্য ডাকছে। আপনি ওইটা দরকার নেই, আমার রাজনৈতিক সৌন্দর্য জায়গায় আছে। এখন ডাকছেন বসছেন, কিন্তু সেখানে গিয়ে কি জামাতের আমির সাহেব বলছে অফলাইনে যে আসেন জুলাই সনদ নিয়ে আর আমরা বার্গেনিংটা না করি? এই জন্য ওইখানে আমি প্রশ্ন উঠাইছি যে দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু সেখানে আপনি আপনার আলোচনাটা জারি রাখেন, বিরোধী দলীয় নেতা হিসেবে আপনার অবস্থানটা জারি রাখেন, ডায়লগ জারি রাখেন। আপনি ওখানে চা খাইতে গেছেন আর এটা একটা ছবি মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন, এটা দিয়ে জাতির কি উপকার হলো? জাতির টেনশনে আছে গণভোট নিয়ে, জাতির টেনশনে আছে সংবিধান সংস্কার নিয়ে, জাতির টেনশনে আছে জুলাই সনদ নিয়ে। আপনি এই মুহূর্তে ওখানে চা খেয়েছেন আর আপনি গেছেন আর ছবিটা দিলে জাতির সেন্টিমেন্টটা ওই জায়গা থেকে আসবে না, বরং এটা বিরোধী দলের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া মানুষের তৈরি হবে। কারণ মানুষ নিজে এখন একটা দল, প্রত্যেক মানুষ নিজে একজন সাংবাদিক। তারা এখন আর সাংবাদিকতার জন্য কাউকে অপেক্ষা করতে হয় না, কোনো অনুসন্ধানে সাংবাদিকতা দরকার নেই। মোবাইল একটা আছে, টিপ দিয়ে দেখেন অনেক কিছু গোপনে ওখান থেকে এমনি বের হয়ে যায়, বের করে দেওয়া হয়। তাহলে আপনি এই জিনিসগুলো জেনে শুনে আগুন নিয়ে খেলা করছেন কেন? এগুলো তো প্রশ্ন, এগুলো প্রশ্ন। এখন আপনার কথায় ফিরে আসছি, আপনি যেমনটা বলছিলেন যে বিএনপি কি হয়েছে, বিএনপি এর প্রশ্ন পুরো জাতির এটাই যে বিএনপি আসলে হয়েছেটা কি? হয় হয়েছে যে কি তাদের একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেম আছে, ওই টাইম ফ্রেম পর্যন্ত একভাবে যেতে হবে, তারপর আরেকটা টার্নিং পয়েন্ট আছে, আরেকটা বাঁক আছে, সেই বাঁক থেকে আরেকটা পয়েন্টে যাবে,
এরকম কিছু।